আরে আরে লবঙ্গ, এই কি করছিস? মাছ কাটছিস কেন? হাতটা কেটে যাবে তো নাকি? ওঠ ওঠ বলছি, আমি কেটে দিচ্ছি, সর। উফ মা, তুমি সবসময় কেন আমায় রান্নাঘরের ধারে কাছে দেখলে এমন করো বলো তো? আমার কি শখ হয় না যে আমি আমার মাকে একটু রেঁধে খাওয়াবো? আজকে আমি রান্না করব, ব্যাস। মারে, এমনিতেই তোর বাপটা অবেলায় আমাদের ছেড়ে চলে গেছে। এরপর থেকে টাকার অভাবে কোনো মতে লোকের বাড়ি কাজ করে 3 বেলার খাবার জোগাড় করছি। তোর পড়াশোনাটাও করাতে পারছি না। এখন কি তোকে দিয়ে ঘরের কাজ করাবো? কখনো না। আমি যতদিন বেঁচে আছি তোকে ঘরের একটি কাজও করতে দিব না। বিয়ে হয়ে গেলে এমনিতেই তো তখন কাজ করতে হবে। ততদিন না হয় মায়ের বাড়িতে একটু আরাম কর। না মা না, আজকে আমি তোমার কোনো কথা শুনবো না। আজকে আমি তোমাকে মাছ ভুনো করে খাওয়াবো, এটাই আমার ইচ্ছা, ব্যাস। তুমি না শুনলে কিন্তু আমি খাবোই না আজকে দুপুরে, বুঝেছো? আচ্ছা পাগলি মেয়ে, ঠিক আছে, তুই রাগ করিস না, কিন্তু সাবধানে, হাত যেন না কাটে, ঠিক আছে? জলদি জলদি তুই মাছ কাট। আমি তাহলে পুকুর পাড় থেকে স্নান করার জন্য পানি নিয়ে আসি, ঠিক আছে? আমি যাচ্ছি, সাবধানে কিন্তু। আরে শুনো না, আজকে হঠাৎই সকাল সকাল পুকুর পাড়ে কি মনে করে? পুকুর পাড়ে তো মানুষ পানি নিতেই আসে, তাই না দিদি? অন্য কিছু করতে তো আর আসে না। সকাল সকাল এই অপয়া মুখটা নিয়ে পুকুর ঘাটে কেন হাজির হলি? হ্যাঁ, তোর এই অপয়া মুখটা দেখেছি, এখন সারা দিন আমার দিনটা বাজে যাবে রে। কপাল আমার কপাল। হ্যাঁ, সুলেখা তো একদম ঠিক কথাই বলেছে। কি রে শুনোয় না, তুই সকাল সকাল তোরই অপয়া মুখটা নিয়ে পুকুর ঘাটে কেন এলি? তুই জানিস না সকালবেলা আমরা পুকুর ঘাটে পানি নিতে আসি? এখন তো সারাটা দিন আমার বাজে যাবে তোরই অশুভ মুখটা দেখে। যাগে যাগে। তা শুনেছি তোর মেয়ে লবঙ্গ নাকি বেশ বড় যুবতী সুন্দরী হয়ে গেছে। তা মেয়েটাকে একা একা কিভাবে পালছিস? আরেকটা বিয়ে করে নে। আমার আরেকটা বিয়ে করার কোনোই প্রয়োজন নেই দিদি। আমার মেয়ের জন্য আমি একাই যথেষ্ট, বুঝেছেন? আরে কণিকা দিদি, তুমিও না পাগল? আরেকটা বিয়ে করে কি লাভ? প্রথম স্বামীটাকে খেয়েছে, আরেকটা বিয়ে করলে ওই স্বামীটাকেও গিলে খাবে। খুব শীঘ্রই দেখবে ওর মেয়ে লবঙ্গটাকেও গিলে খেয়েছে, অপয়া একটা। হ্যাঁ রে, একদম ঠিক কথা বলেছিস রে সুলেখা। হ্যাঁ গো লবঙ্গর বাবা, তুমি আমাদের ছেড়ে অকালে কেন চলে গেলে? গেলে গেলে আমাদের রেখে কেন গেলে? আমাদের কি তোমার সাথে কেন নিয়ে গেলে না? এই অভাবের সংসারে একা হাতে মেয়েটাকে পালন করতে যে আমার বড্ড কষ্ট হচ্ছে। তার উপর আবার সমাজের মানুষের এত কথা, আমার যে ভালো লাগছে না। ও মা, মা তুমি কাঁদছো কেন মা? কি হয়েছে তোমার? বলো আমায়, কে কি বলেছে তোমায়? আমাকে বলো তুমি। না রে মা, আমি তো কাঁদছি না। ওই আমার চোখে একটু ধুলা পড়েছিল তো। মা, আমার থেকে তুমি লুকাতে পারবে না মা। আমি আর সেই ছোট্ট লবঙ্গ নেই মা। আমি আড়াল থেকে সব শুনেছি মা। এলাকার কারো কথায় কান দিও না মা। আমার চোখে দেখা তুমি একজন সেরা মা। সমাজের লোকেরা অনেক কথাই বলে মা, ওইসব কথায় কান দিলে কোনো দিন আগানো যায় না মা। তুমি আর আমি মিলে সব ঠিক করে নেব মা। মা, ও মা, আর কেঁদো না মা। চলো, আমি রান্না করেছি, খাবে? ও মা, মাছ ভাজিটা কেমন হয়েছে? আরেক পিস এনে দেই মা, খাও। তুই এত ভালো রান্না শিখে গেছিস সোনা মা। তুই তো আমার চেয়েও ভালো রাঁধতে শিখে গেছিস, কিন্তু এখন আর খেতে পারবো না। কেন মা? আর একটু নাও না মা, এত কষ্ট করে রেঁধেছি। আজকে কাজে যেতে এমনিতেই দেরি হয়ে গেছে রে মা। জমিদার বেটা বেশি দেরি হলে খুব কথা শোনায়। রাতে এসে আবার খাবো সোনা মা, রাগ করিস না। এরপর সুনয়না প্রতিদিনের মতোই জমিদার বাড়িতে গিয়ে কাজকর্ম করতে থাকে। আরে পারুল যে, এতদিন পর কাজে এলি, কোথায় ছিলি? কোনো সমস্যা হয়েছিল নাকি? হ্যাঁ রে, আমার স্বামীটা একটু অসুস্থ হয়ে গেছিল তো, তাই আমার স্বামীর সেবা যত্ন করছিলাম, সেই জন্য ছুটি নিয়েছি। আজকে থেকে আবার এলাম। তুই কেমন আছিস? এই হয়তো ভাগিনী আর কেমন থাকবে রে বোন, তুই বল। আচ্ছা শোন না রে বোন, আমাকে কটা টাকা ধার দিতে পারবি? আমি বেতনটা পেয়েই তোকে দিয়ে দিব। ঘরে আনাজপাতি শেষ হয়ে গেছে রে, একটু দে না রে বোন, খুব সাহায্য হতো আমার। হ্যাঁ,
তোকে তো একটু আগে বললাম রে, আমার স্বামী অসুস্থ ছিল, চিকিৎসা বাবদ অনেক টাকা পয়সা চলে গেছে। আমি কেরম করে ধার দিই বল? তো জমিদার বাবুর কাছে টাকা ধার জানা, জমিদার বাবুর তো আর টাকা পয়সার অভাব নেই। আমার এখন সমস্যা, না হলে দিতাম রে বোন। শুভ সকাল জমিদার বাবু, ভালো আছেন তো? শুভ সকাল, শুভ সকাল। হঠাৎ করে আজকে তুমি আমার রুমে কেন? কি দরকার রে? হ্যাঁ, দরকার ছাড়া তো আর জমিদারকে মনে হয় না তোমার। মাস শেষ হতে হতে তো এখনও 15-16 দিন বাকি আছে, কিন্তু আমার ঘরের আনাজপাতি এখনই শেষ হয়ে গেছে। আপনি যদি আমাকে সামনের মাসের বেতনটা একটু আগাম দিয়ে দিতেন জমিদার বাবু, আমার খুব সাহায্য হতো। আমি কাজ করে সব শোধ করে দিব জমিদার বাবু। আরে বাবা রে, 1 মাসের আগাম বেতন কেন? তুই চাইলে তোকে আমি আজীবনের জন্য অগ্রিম বেতন দিয়ে দিতে পারি, 1টি টাকাও শোধ করতে হবে না। তোর মতো এমন সুন্দরী বিধবা নারীর সাহায্য করার জন্যই তো আমাদের মতো জমিদাররা প্রস্তুত। বুঝেছিস? জমিদার বাবু, আপনি মনে হয় কানে একটু বেশি শুনছেন আজকাল, তাই না? আমি আপনার কাছে শুধু সামনের মাসের বেতনটাই আগাম চেয়েছি, এর চেয়ে বেশি কিছুই চাইনি। বুঝেছেন কি বলেছি? বুঝেছি বুঝেছি, অভাবে মরে যাবি কিন্তু হার মানবি না। ওই কথায় আছে না, কুকুরের পেটে ঘি হয় না আর কি। যা সর এখন। সুনয়না যখন ঘর ঝাড়ু দিচ্ছিল তখনই সেই ঘরে জমিদার আসে এবং প্রচণ্ড নোংরা একটি কাজ করে। সঙ্গে সঙ্গে সুনয়না অবাক হয়ে যায়। জমিদার বাবু, আপনি সব কি করছেন? আপনার মাথা ঠিক আছে তো? আমি কিন্তু গ্রামবাসী জড়ো করবো ডেকে। আরে আরে, আমি কি করলাম? তুই টাকা চেয়েছিলি, সে টাকাই তো তোকে দিতে এলাম, সেই জন্যই তো তোকে ডাক দিয়েছি। বেশি বাড়াবাড়ি করলে না কাজ থেকে বের করে দিব। জমিদারের দিকে আঙ্গুল তোলা না, সাহস বেশি হয়ে গেছে। হ্যাঁ, না 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 জমিদার বাবু, আমায় কাছ থেকে বের করবেন না। বের করে দিলে মেয়েটাকে নিয়ে তো পথে বসে যাব। আমার ভুল হয়ে গেছে, আমায় ক্ষমা করে দিন। এই নে অপয়া, টাকা নে। পরদিন সকালে লবঙ্গ দেখে তার মার শরীরটা বেশ খারাপ করেছে। একি মার শরীরটা তো জ্বরে পুড়ে যাচ্ছে। মা মনে হয় না আজকে আর কাজে যেতে পারবে। যাই, আমি পুকুর পাড় থেকে পানি এনে মার গাটা মুছিয়ে দিই, অনেক জ্বর উঠেছে মায়ের। পানি নিয়ে আসার পর লবঙ্গ দেখে তাদের বাড়িতে দুষ্টু জমিদার। এই তুমি সুনয়নার মেয়ে লবঙ্গ না? হ্যাঁ হ্যাঁ জমিদার বাবু, আমি লবঙ্গ। কি হয়েছে? কোনো সমস্যা? সমস্যা মানে অনেক বড় সমস্যা। তোমার মা টাকা ধার নিয়ে হঠাৎ করে আজকে কাজে আসছে না কেন? হ্যাঁ, টাকা ধার নিয়ে গায়েব হয়ে যাওয়া বুঝি? এসব বুঝি কিন্তু ভালো মতো। এগুলো কিন্তু আমি মানবো না, গ্রাম ছাড়া করে ছাড়বো কিন্তু। এই কি জমিদার বাবু, আমার মা অমন মহিলা নয়। আমার মায়ের আজকে সকাল থেকে অনেক জ্বর উঠেছে, তাই আমার মা আজকে কাজে যেতে পারছে না। এগুলো বললে তো হবে না মামুনি। টাকা ধার নেওয়ার সময় তোমার মা নিজের সুন্দর মুখটা দেখিয়ে টাকা নিবে, আর টাকা ধার নেওয়ার পরেই তোমার মার জ্বর উঠে যাবে। কাজে ফাঁকি দেওয়া। আমার টাকা এই মুহূর্তে শোধ করতে বলো তোমার মাকে, অথবা কালকে থেকেই জানি কাজে যায়, নতুবা তোমার মায়ের সৌন্দর্য এবার আর আমায় আটকাতে পারবে না গো মামুনি। গ্রাম ছড়া করে ছাড়বো একদম। লবঙ্গ ঘরে আসার পর তার মা বলে, আরে এই লবঙ্গ, আমায় না বলে তুই কোথায় চলে গেছিলি? হ্যাঁ বল। মা, আমি পুকুর ঘাটে পানি আনতে গেছিলাম। পানি আনার সময় আসার পথে জমিদারের সাথে দেখা হলো। হ্যাঁ, জমিদার কি বলেছে? আমি আজকে কাজে যাইনি দেখে তোকে কথা শুনিয়েছে নাকি? হ্যাঁ, কি হয়েছে বল। হ্যাঁ মা, তুমি নাকি টাকা ধার নিয়েছো, সেই জন্য অনেক কথা শোনালো। আর বলল যে কাজে না গেলে নাকি অনেক ঝামেলা করে নেবে। খুব বাজে লোকটা। বাজে মানে? ওর মতো এত বাজে লোক পৃথিবীতে মনে হয় না আর একটাও আছে। যাই হোক, আমি এখনই কাজে যাচ্ছি। আমারই ভুল ছিল বিশ্রাম করা। তুই সাবধানে থাকিস মা, আমি যাচ্ছি কেমন? মা, তোমাকে আমার দোহাই লাগে, তুমি আজকে ভুলেও এই শরীর নিয়ে কাজে যাবে না। তোমার হয়ে এখন থেকে আমি জমিদার বাড়িতে কাজ করব। তুমি সুস্থ হলে আবার কাজ করবে। তুমি বিশ্রাম নাও মা।
এরপর থেকে লবঙ্গ জমিদার বাড়িতে কাজ করত। কাজ করার এক পর্যায়ে জমিদারের ছেলে রাজুর নজর লবঙ্গর দিকে পড়ে। এত সুন্দরী নারী রাজু এর আগে কোনো দিন দেখেনি। বাবা বাবা, আজকে আমাদের বাড়িতে এক অপরূপ সুন্দরী মেয়েকে দেখলাম। ও কে? ছেলের কথায় জমিদার বলল, আরে বেটা, ওই যে সুনয়না বিধবা কাজ করতো না, তো ও নাকি অসুস্থ, এর জন্য ওর হয়ে ওর মেয়ে কিছুদিনের জন্য কাজ করতে এসেছে, বুঝেছিস? বাবা, মেয়েটিকে আমার খুব পছন্দ হয়েছে। উরে বাবা, এত সুন্দরী মেয়ে, বিয়ে করিয়ে দাও না বাবা, আমি বিয়ে করব ওকে। আরে ধুর পাগলা, ওদের জাত কি আর আমাদের জাত কি? ওইসব জায়গায় বিয়ে করলে মান সম্মান থাকবে নাকি? তুই বিয়ে করবি বড় জমিদারের মেয়েকে, ওর মতো চাকরনিকে বিয়ে কেন করবি? সুন্দরী হয়েছে, তাহলে ওর মজা লুটার তো অন্য কোনো উপায়ও আছে। বিয়ে করার কি দরকার? বিয়ে ছাড়াই মজা লুটে নে। আমরা জমিদারের বংশধর, এইসব তো আমাদের রক্তে রক্তে। হ্যাঁ বাবা, এত সুন্দর বুদ্ধি এর আগে তো মাথায় আসেনি, এবার দেখো কি করি। অন্যদিকে লবঙ্গ রান্না করতে করতে বলছিল, ইস, মা জানি একা বাসায় কি করছে, মায়ের জ্বরটা কি বেড়েছে নাকি? মার কথা খুব মনে পড়ছে। আরে আরে, আপনি কে? বলা নেই কনে, এই রান্নাঘরে কেন এসেছেন? আমার নাম সুরেশ, আমি জমিদার বাড়িতে নতুন যুক্ত হয়েছি কাজের জন্য। আমাকে জানানো হলো রান্নার কাঠ ফুরিয়ে এসেছে, তাই কাঠ দিতে চলে এলাম। আপনিও কি জমিদার বাড়িতে নতুন এসেছেন নাকি? হ্যাঁ হ্যাঁ, আপনি ঠিক ধরেছেন, আমি নতুন এসেছি। আমার নাম লবঙ্গ। আমার মা অনেক অসুস্থ, তাই আমার মায়ের হয়ে আমি কাজ করছি। আমার বাবা নেই, তাই আমার মাই আমার সব। কিন্তু এত কাজ কোনোদিন করিনি তো, তাই করতে খুব সমস্যা হচ্ছে। আপনার কথা শুনে খুবই কষ্ট পেলাম। আমারও মা বাবা নেই। আচ্ছা, আপনি উঠে আসুন তো, আমি আপনার রান্নায় একটু সাহায্য করে দিই। উঠুন। এ কি বলছেন? আপনি কেমন করে সাহায্য করবেন? আপনি তো পুরুষ মানুষ। আমি জানতাম আপনি এই কথাটি বলবেন। পুরুষ মানুষ হলেও রান্না বান্নায় আমি কোনো নারীর চেয়ে কম না। উঠে আসুন। এরপর সুরেশ লবঙ্গর কাজে সাহায্য করতে থাকে। লবঙ্গ তা দেখে ভীষণ খুশি হয়। এভাবেই তাদের দুজনের মাঝে বেশ সুন্দর একটি সম্পর্ক গড়ে ওঠে। হ্যাঁ রে লবঙ্গ মা, ওই জমিদার বাড়িতে কাজ করতে তোর কোনো সমস্যা হচ্ছে না তো? জমিদারটা কিন্তু মোটেও সুবিধার লোক না। না মা, কোনো সমস্যা হচ্ছে না। সেখানে সুরেশ নামে একজন আছে যে আমায় সব কিছুতে অনেক সাহায্য করে। কিন্তু মা, তোমার অবস্থা তো আমি ভালো দেখছি না, তোমাকে চিকিৎসা করাতে হবে। যেই মেয়েটাকে ঘরের একটি কাজও করতে দিতাম না, আজকে সেই মেয়ে জমিদার বাড়িতে কাজ করছে। এই দিন দেখার আগে আমার তো মরে যাওয়া উচিত ছিল। এবার তোকে একটা ভালো ছেলের হাতে তুলে দিয়ে মরতে পারলেই শান্তি রে মা। রাজু বাবু, জমিদার মশাই কোথায়? ওনাকে আমার দরকার ছিল। ওনার ঘরে গিয়ে দেখলাম উনি নেই। উনি কোথায় গেছেন? বাবা একটু জরুরি কাজে শহরে গিয়েছেন। তোমার কি দরকার আমায় বলো না। এই গ্রামের ভবিষ্যৎ জমিদার তো আমি হব নাকি? মানে আমার মা অনেক অসুস্থ হয়ে গিয়েছে। আমার মার চিকিৎসার জন্য আমার আগাম কিছু টাকা দরকার। আহারে, তাই নাকি? তোমার মায়ের খুব অসুখ, তাই না? ইস, তোমার মতো এত সুন্দরী মেয়ের কপালটা এত খারাপ, আমার ভাবতেই কষ্ট লাগে জানো। তোমার মতো সুন্দরী মেয়েরা থাকবে রানীর মতো। আমি তোমায় রাখতে চাই রানীর মতো, কিন্তু বিনিময়ে তোমার একটু আমার খেয়াল খোঁজ খবর রাখতে হবে। তাহলে আমি তোমার আর তোমার মায়ের আজীবন খেয়াল রাখবো। আমাকে কথাটা ভেবে বিকালবেলা জানাবে যে তুমি আমার খেয়াল রাখতে চাও কি না। বুঝেছো লবঙ্গ? আশা করি তুমি অনেক চালাক। সুন্দরীরা কিন্তু চালাক হয়। হ্যাঁ, ঠিক আছে, আমি এখন যাই। রাজু বাবু আমাকে কোন ধরনের খেয়াল রাখতে বলল? উনি কি ইঙ্গিত দিয়ে কথাগুলো বলল? এদিক দিয়ে মায়ের অসুস্থতা দিন দিন বেরিয়ে চলেছে। আমি আর কিছু বুঝতে পারছি না, ভালো লাগছে না। একটু পর সুরেশ যখন লবঙ্গর কাছে আসে, তখন লবঙ্গ সুরেশের কাছে জমিদারের ছেলের সমস্ত ঘটনা খুলে বলে।
ঠিক আছে, বিকালবেলা যখন রাজু সাহেব তোমার কাছে আসবে তখন তুমি তাকে বলে দিবে যে তুমি তাকে বিয়ে করতে চাও, তাহলেই তুমি তার খেয়াল রাখতে পারবে। কি আপনি এসব কি বলছেন সুরেশ? আমি জমিদারের ছেলেকে বিয়ের প্রস্তাব দেই কি করে? আর বাদ দিবে, সে যদি বিয়ের প্রস্তাবে রাজি হয় তাহলেই বুঝবে তার নিয়ত ভালো, বুঝেছো? বিকালবেলা জমিদারের ছেলে রাজু আসে। কি লবঙ্গ, তোমাকে তো ভাবতে বলেছিলাম, ভেবেছো? খেয়াল রাখবে আমার? হ্যাঁ, আমি ভেবেছি। আমি আপনার খেয়াল রাখবো। আপনি আমায় বিয়ে করে নিন, স্ত্রী হিসেবে আজীবন আপনার খেয়াল রাখতে প্রস্তুত। আমার কোনো আপত্তি নেই আপনাকে বিয়ে করতে। বিয়ে? কিন্তু বিয়ের কথা তো আমি বলিনি। বিয়ে ছাড়াও তো অন্য অনেকভাবে একজন আরেকজনের খেয়াল রাখতে পারে, আর আমার বিয়ের বয়সও তো হয়নি। বিয়ে ছাড়া একটা ছেলের খেয়াল আরেকটা মেয়ে কিরম করে রাখে সেই শিক্ষা আমার মা আমায় দেয়নি। বাবা, সেই বিধবা মহিলার মেয়েটি তো অনেক বেশি চালাক বের হয়েছে। ও নিশ্চয়ই কিছু একটা ধরতে পেরেছে। ও আমাকে সরাসরি বিয়ের কথা বলছে। বাবা, তুমি না করো না বাবা, এক রাতের জন্য হলেও ওকে আমার বিয়ে করতেই হবে বাবা। এরপর সময় মতো ওকে ঘাট ধাক্কা দিয়ে জীবন থেকে তাড়িয়ে দিব। তুমি ব্যবস্থা করো বাবা, ওকে আমার লাগবে, ওকে আমার লাগবে বাবা। শান্ত হ রে পাগলা, তোর বাপ থাকতে একটু চিন্তা কিসের? এই মিথ্যে বিয়ের নাটকটা করতে আমার 1 মিনিট সময় লাগবে, আমি ব্যবস্থা করছি, কেমন? তা বলছি যে শুনো না, তোমার আর আমার মধ্যে অতীতে যা হয়েছে সেসব ভুলে যাও। আমার মা মরা ছেলেটাও কিন্তু তোমার মেয়ের মতোই অনেক ভালো। আমার ছেলেটা তোমার মেয়েটাকে অনেক ভালোবেসে পেরেছে, না হলে এরকম নিচু জাতে আমার মতো মানুষ কখনোই বিয়ে দিতে রাজি হতো না, সেটা তো তুমি জানোই আমি কেমন। যাই হোক, তুমি আর কোনো দ্বিমত রেখো না। তুমি বললে জলদি জলদি ওদের 2 হাত এক করে দিব, এর চেয়ে ভালো সম্বন্ধ কিন্তু তুমি আর পাবে না, শুনো না। আমার সংসারের যেই অভাব, তার উপর ইদানিং আমার শরীরের অবস্থাও ভালো না, যে কোনো সময় যা কিছু হয়ে যেতে পারে। এর চেয়ে ভালো জায়গা মনে হয় না আমার মেয়ের জন্য পাবো। তাছাড়া বাপ খারাপ দেখে যে ছেলে খারাপ হবে এমন তো কোনো কথা নয়। হ্যাঁ, ঠিক আছে জমিদার বাবু, আমি রাজি। তবে আমার একটা ইচ্ছা আছে, আমার মেয়েকে আপনারা কোনো দিন কোনো কষ্ট দিবেন না। আমার মেয়ের চোখে যেন এক ফোঁটা পানিও না আসে। দরকার হলে একবেলা খাবার কম দিবেন, তাও কষ্ট দিবেন না। আরে শুনো না, ওসব নিয়ে তোমার একদম ভাবতে হবে না। আমার ছেলে তোমার মেয়েকে জন্মের ভালোবাসবে। সুরেশ, আপনার কথা মতো জমিদারের ছেলের সাথে আগামী 1 সপ্তাহের ভিতরেই আমার বিয়ে। কিন্তু কেন জানি না আমার মনের মধ্যে একটা ভয় কাজ করছে। মনে হচ্ছে এই বিয়েতে আমি সুখী নই, মনে হচ্ছে আমি ভুল করতে যাচ্ছি। আরে ধুর পাগলি মেয়ে, এত ভয় পেও না তো। ছেলেটা তোমাকে বিয়ে করতে রাজি হয়েছে, তার মানে ছেলেটা নিশ্চয়ই অনেক ভালোবাসে। তখনই জমিদারের ছেলে সেখানে এসে তাদেরকে কথা বলতে দেখে রেগে আগুন হয়ে যায় আর বলে, লবঙ্গ, এতদিন মানুষ আমার কানে অনেক কথা বলেছে, আজকে নিজের চোখে দেখে নিলাম তোমার এই চাকরটার সাথে কিসের এত কথাবার্তা। হ্যাঁ রাজুবাবু, আপনি এসব কি নোংরা কথা বলছেন? সুরেশ আমার ভালো বন্ধু, ওর সাথে ভালো 2টা কথা বলছিলাম, এর চেয়ে বেশি কিছুই নয়। আপনি এমন করে বলতে পারেন না আমায়। রাজু বাবু, মেম সাহেব তো আমার সাথে কাজের বিষয়ে কথা বলতেছিল, অন্য কিছু বলতেছিল না তো। কি করছিল আর কি করছিল না সেটার সাফাই আমার তোর মতো চাকরের থেকে নিতে হবে না। আর এই যে লবঙ্গ, তোমার মতো ছোট জাতের মেয়েকে বিয়ে করে জমিদার বাড়ির বউ বানাচ্ছি দেখে মাথায় উঠে বসো না, কিন্তু মাথার থেকে এক ধাক্কা দিয়ে ফেলে দিতে 1 মিনিট সময় লাগবে না। বাড়ি এসে লবঙ্গ তার মায়ের কাছে জমিদারের ছেলের ব্যবহার সম্পর্কে বলতে থাকে আর অঝরে কাঁদতে থাকে। এসব কথা শুনে সুনয়না বেগম আকাশ থেকে পড়ে। জমিদার বাবু, আজকের পর থেকে আমি অথবা আমার মেয়ে আমরা কেউই আপনার এখানে কাজ করব না। আর আপনার থেকে যতগুলো টাকা ধার নিয়েছিলাম সবগুলো ফেরত দিয়েছি, গনে নেবেন। আর আপনার ছেলের সাথে আমার মেয়ের বিয়েও আমি দিব না, ভেঙে দিলাম এই বিয়ে। আরে আরে সুন্দরী, তোর মাথা নষ্ট হয়ে গেছে নাকি? সোনার চামচ দূরে ঠেলে দিচ্ছিস, কি হয়েছে তোর? যে ছেলে বিয়ের আগে আমার মেয়ের চরিত্র, আমার মেয়ের জাত নিয়ে এত বাজে আচরণ করে কষ্ট দেয়, সেই ছেলে যে বিয়ের পর আমার মেয়েকে কেমন সুখে রাখবে তা আমার বোঝা হয়েছে। এই জায়গায় বিয়ে করাবো না আমার মেয়েকে, বেশ।
এই, তোর সাহস তো কম না ছোট লোক। জমিদার বাড়িতে দাঁড়িয়ে জমিদারের ছেলেকে নিয়ে কথা বলছিস? আমার সাথে পাঙ্গা নড়তে আসলে এর ফল ভালো হবে না কিন্তু। আমাদেরকে হুমকি থামকি না দিয়ে নিজের অমানুষ ছেলেটিকে মানুষ করুন। মা, এই মুহূর্তে এই জায়গা থেকে চলো। বাবা সুরেশ, তোমার যদি কোনো আপত্তি না থাকে আমার মেয়ের লবঙ্গর দায়িত্বটা তুমি কি নিবে বাবা? তুমি কি বিয়ে করবে আমার মেয়েটাকে? কিন্তু মাসিমা, আমার অবস্থা তো খুবই খারাপ। দিন আনতে পান্তা ফুরোয়, জমিদার বাড়ির কাজটাও এখন যায়। আমি কিভাবে আপনার মেয়েকে খাওয়াবো, পড়াবো, আমি কিছু বুঝতে পারছি না। আপনারা একটু ভেবে দেখবেন আরেকবার। আমার আর ভাবার কিছু নেই বাবা। টাকা পয়সা মানুষের জীবনে সুখ আনতে পারে না, কখনোই না। একবার তো টাকা পয়সা দেখে মেয়ের বিয়েটা সেই জায়গায় ঠিক করলাম, কিন্তু দিন শেষে কি পেলাম? তোমার মতো ছেলে, যে ওই জমিদার বাড়িতে আমার মেয়েকে এত সাহায্য করেছো, সেই ছেলেই আমার মেয়েকে অনেক ভালোবাসতে পারবে। যদি লবঙ্গর কোনো আপত্তি না থাকে আমার সাথে থাকতে, তাহলে আমারও কোনো আপত্তি নেই মাসিমা, আমি রাজি। এরপর সেই দিন রাতেই সুরেশের সঙ্গে লবঙ্গর বেশ সাদাসিধেভাবেই বিয়ে সম্পন্ন হয়ে যায়। লবঙ্গ, এখন যেহেতু তুমি আমার বিয়ে করা বউ, তাই আমি চাই না এই বিয়ের শুরুটা কোনো মিথ্যে দিয়ে হোক। তোমার সাথে আমার একটা অনেক বড় সত্য লুকানো আছে, যেটা আমি কিছু ঝামেলার জন্য বলতে পারছি না। খুব শীঘ্রই বলে দেব, ঠিক আছে? নিশ্চয়ই স্বামী, আপনার যখন সুবিধা হবে আপনি তখনই আমার কাছে সেই সত্যটা বলবেন। আমার কোনো সমস্যা নেই, আপনার উপর আমার পূর্ণ বিশ্বাস আছে। আপনি কোনো দিন আমায় ধোঁকা দিবেন না। পরদিন সকালবেলা জমিদারের সিপাহীরা জমিদারের আদেশে সুরেশকে ধরে নিয়ে যায়, যা দেখে সুনয়না এবং লবঙ্গ কান্নায় ভেঙে পড়ে। বাবা, সিপাহীরা সেই কখন গেছে? সেই বদমাসটাকে এখনো আনছে না কেন? আমার তো আর সহ্য হচ্ছে না, ওকে আমি মেরে ফেলবো। একটু ধৈর্য ধর রে বাবা, নিশ্চয়ই পথে কোনো সমস্যায় পড়েছে, তাই দেরি হচ্ছে। আজকে ওই বদমাসটাকে নিয়ে আসুক, আমার হবু ছেলের বউকে বিয়ে করা ওর বার করব, ওকে মেরে আজকে মাটি চাপা দিব, বুঝবে জমিদারের সাথে পাঙ্গা নেওয়ার ফল কাকে বলে। সেই মুহূর্তে হঠাৎ জমিদার বাড়িতে দুইজন পুলিশ এসে হাজির হয়। ইউ আর আন্ডার অ্যারেস্ট। তোমাদের নামে প্রতারণা এবং জালিয়াতির অভিযোগ রয়েছে। এক্ষুনি আমাদের সাথে থানায় চলো। আরে মস্করা করছো নাকি পুলিশ? হ্যাঁ, তোমাদের চাঁদা সব তো দিয়ে দিয়েছি, এরপরেও এসে ঝামেলা করছো কেন? আর আমরা কি অপরাধ করেছি? কি প্রমাণ আছে তোমাদের কাছে? হ্যাঁ, শুনি। সেটা বড় স্যার জানে, এটা বড় স্যারের অর্ডার। এই, তোদের এই বড় স্যারটা কে? তখনই সুরেশ পুলিশের পোশাক পরিহিত অবস্থায় সেখানে আসে। আমি হলাম সেই বড় স্যার। আমার কথায় ওরা তোদের অ্যারেস্ট করছে, বুঝেছিস? আরে এ কি নতুন নাটক করছিস? একে তো আমাদের হবু ছেলের বউকে নিজে বিয়ে করে নিয়েছিস, এখন আবার পুলিশের পোশাক পরে এ কোন ধরনের নাটক? ভালো হবে না কিন্তু। তোদের মতো ভণ্ড প্রতারকদের সাথে অভিনয় করার কোনো সময় এই অফিসার সুরেশের নেই, বুঝেছিস? আজ থেকে 6 মাস আগেই তোদের নামে আমার কাছে অভিযোগ এসেছিল। তোরা অসহায় মেয়েদের ইজ্জত নষ্ট করিস, টাকা পয়সা জমি সব দখল করিস মানুষের অন্যায়ভাবে। তোদেরকে শাস্তি দেওয়ার জন্যই আমি তোদের এই ঘরে এসেছিলাম, সমস্ত প্রমাণ জোগাড় করতে। এখন আমি তোদের গ্রেফতার করতে এসেছি। আর রাজু, তোকে আমি ভালো ভেবেছিলাম, সেই জন্যই লবঙ্গকে তুলে দিতে চেয়েছি। তুইও তোর বাপের মতো লম্পট বের হলি। অফিসার, ওদের গ্রেফতার করো। শিওর স্যার। এই, তোমরা থানায় চলো এখনই, জলদি করো। এরপর দুষ্টু জমিদার এবং তার ছেলেকে পুলিশ গ্রেফতার করে। সুরেশ বাবা, তুমি যে এত বড় একজন পুলিশ অফিসার, এই কথা আগে কেন বলোনি? আমার মেয়ের মতো গরিব মেয়েকে বিয়ে করেছো, ছেড়ে দিবে না তো বাবা? এখন বলো না। ছি মা, আপনি আমায় ভুল বুঝছেন। আমি লবঙ্গকে তখনও ভালোবেসেছি, এখনও ভালোবাসবো। আসলে আমার বড় স্যারের অর্ডারের কারণে আমার পরিচয়টা দিতে পারিনি, সেই জন্য আমি দুঃখিত। ঠিক আছে বাবা, তোমরা আর এখন এই গ্রামে দেরি করো না। অনেকে অনেক কথা বলছে, আমার মেয়েকে নিয়ে শহরে চলে যাও বাবা। খেয়াল রেখো মেয়েটার, বুঝেছো? আপনি এসব কি বলছেন? আপনার মেয়েকে নিয়ে শহরে চলে যাব মানে? আর আপনি এই ঘরের মধ্যে একা একা থাকবেন? আপনি এটা কেমন করে ভাবলেন? আপনিও আমাদের সাথে চলবেন মা। আমরা শহরে গিয়ে সবাই মিলেমিশে একসাথে থাকবো, চলুন।
এরপর অফিসার সুরেশ শহরে তার রূপবতী বউ এবং শাশুড়িকে নিয়ে সুখে বাস করতে থাকে।